হ্যালো স্টুডেন্ট, তো এই উইকে 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ নিয়ে হাজির হয়েছি। আর এখানে যে কোয়েশ্চেন্সগুলো থাকছে, কোন কোন নিউজ থাকছে ভাই, সব থাকছে, সব নিউজ আমি নিয়ে এসেছি এক্সামের দৃষ্টিভঙ্গি থেকে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা রয়েছে এখানে। আর এটাই সাজেশন, এখানে থাকছে আন্তর্জাতিক খবর, জাতীয় খবর, রাজ্য কোন কোন খবরে রয়েছে, কোনো হোস্ট সিটি, হোস্ট কান্ট্রি, কোনো বই পাবলিশ হয়েছে কিনা সেটা থাকছে, সমস্ত কিছু রিপোর্ট, র্যাঙ্কিং, এভরিথিং রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সে। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, প্রতিটা প্রশ্ন তোমার জন্য গুরুত্বপূর্ণ, না দেখলে মিস করবে ভাই, ঠিক আছে? তো চলো আমরা যাব ক্লাসে। তার আগে তোমাদের বলি, অনেক স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট আমাদের কমেন্ট করে, ফোন করে বলছিল স্যার একটা নতুন ব্যাচ চাই, নতুন কম্বো ব্যাচ চাই। তো তোমাদের জন্য ইওর স্টাডি নিয়ে এসেছে 2026 সালের 02 প্রো ব্যাচ, যেটা 6.0 এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা এই নাম্বারে ফোন করে এনরোল করতে পারো। এনরোল করার পরে ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। এইখানে কি কি থাকছে দেখো, তুমি যদি মনে করো শুধু ম্যাথ নেবে, নিতে পারো, শুধু ম্যাথ, শুধু ইংরাজি, জিকে জিএস এর কমপ্লিট প্যাকেজ থাকছে, রিজনিং থাকছে, এবং শুধু যদি মনে করো কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, মানে আমি আমার চাই হচ্ছে জেনারেল স্টাডিজ, প্রসেনজিৎ স্যারের জেনারেল স্টাডিজ নিতে পারো, জেনারেল সায়েন্স নিতে পারো। কিন্তু আমি বলবো ভাই এগুলো আলাদা আলাদা করে না নিয়ে তোমার সব থেকে ভালো হবে, ক্যারিয়ার জন্য ইনভেস্ট করছো, তাই ক্যারিয়ারের জন্য যদি ইনভেস্ট করতে লাগে তাহলে কম্বো ব্যাচটা নেবে, কম্বো স্পেশালটা নিয়ে নাও, একবারে ইনভেস্ট করে প্রত্যেকটা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলোর জন্য আমরা থাকছে রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন এবং পুলিশ ফাউন্ডেশন, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা প্রথম প্রশ্ন দিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে, দুর্দান্ত একটা প্রশ্ন, সবার প্রথমেই এসছে। বলছে প্রতি বছর কি উদ্দেশ্যে 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করে থাকি? তো বিজয় দিবস পালন করে থাকি 16ই ডিসেম্বর। সবার প্রথম তো এইটাই জাগবে যে 16ই ডিসেম্বর কি স্পেশাল ডে? 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস হিসাবে পালন করি। তার পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, ভারত জিতেছিল, পাকিস্তান হেরেছিল, 93,000 সৈন্য তারা হচ্ছে সারেন্ডার করেছিল ভারতের হাতে। সেই দিনটাকে আমরা স্মরণ করবার জন্য 16ই ডিসেম্বর প্রতি বছর আমরা সেলিব্রেট করি বিজয় দিবস হিসাবে। এবার বিজয় দিবস 16ই ডিসেম্বর, স্যার আপনি তো অন্য ক্লাসে অন্য কথা বলেছিলেন, চলো আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা কি ছিল। দেখো, বিজয় দিবস যদি বলে সেটা হচ্ছে নো ডাউট 16ই ডিসেম্বর। আমি তোমাদের আগেও পড়েছি, আবার বলছি, উনিশশো 1971 সালের এই ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা ছিল সেটা আমরা জিতেছিলাম, তাই সেটাকে আমরা সেলিব্রেট করি 16ই ডিসেম্বর প্রতি বছর, ঠিক আছে? এছাড়া রয়েছে তোমার অপারেশন বিজয়, এটা সম্পূর্ণ আলাদা। এবার অপারেশন বিজয় হচ্ছে দুটো রয়েছে। অপারেশন বিজয় দুটো কি কি? দুটো হচ্ছে, একটা হচ্ছে 1961 সালে যখন গোয়া ভারতের পার্ট হচ্ছে ইউনিয়ন টেরিটরি হিসেবে 1961-এ, সেইটা ছিল অপারেশন বিজয়। ইন্ডিয়ান আর্মি গোয়াতে যায়। গোয়াতে কারা রুল করছিল? 400 বছরেরও বেশি সময় ধরে পর্তুগিজরা ছিল। তাই পর্তুগিজদের হারিয়ে দিয়ে আমরা যখন গোয়াকে ভারতের অংশ করি 1961 সালে, সেইটা ছিল অপারেশন বিজয়, বিজয় নম্বর 1। আর একটা অপারেশন বিজয় রয়েছে, চলো এটা 1। আরেকটা হচ্ছে অপারেশন বিজয় রয়েছে, সেটা হচ্ছে তোমার 1999 সালে কার্গিল বিজয় দিবস, যেটা হচ্ছে তোমার কার্গিলে ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় লঞ্চ করেছিল 1999 সালে। তো 1999 সালে যখন কার্গিল জয় হয় তখন হচ্ছে 26শে জুলাই হয়, 26শে জুলাই জয় করে, তাই এই দিনটাকে আমরা কার্গিল বিজয় দিবস বলি। 26শে জুলাইটাকে আমরা কার্গিল বিজয় দিবস বলি। ভালো করে বুঝে নেবে, কার্গিল বিজয় দিবস হচ্ছে 26শে জুলাই। আর 1999 সালে কার্গিল যুদ্ধটার সময় হচ্ছে অপারেশন বিজয় লঞ্চ করেছিল হচ্ছে ইন্ডিয়ান আর্মি। তো দুটো অপারেশন বিজয় নামে, আর একটা হচ্ছে বিজয় দিবস, সেটা হচ্ছে তোমার 16ই ডিসেম্বর 1971 সালের জন্য। আর একটা আছে ভিক্টরি ডে। বিজয় দিবসের ইংরেজি কথা ভিক্টরি ডে হবে। তো ভিক্টরি ডে এটা হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, এরা সেলিব্রেট করে থাকে 1945 সালে, যখন নাকি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সারেন্ডার করেছিল। তো জার্মানি যখন হেরে যায় তখন হচ্ছে 9th মে, এই দিনটাতে তারা হচ্ছে ভিক্টরি ডে হিসাবে পালন করে। আই হোপ এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং এখানে এই নিয়ে যা যা কনফিউশন তোমাদের ছিল বা হতো ভবিষ্যতে, সেটা ক্লিয়ার হলো, ঠিক আছে? চলো এবার আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। বলছে যে, ছবি দেখে বুঝতেই পেরেছো কে এটা। তো গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে অনন্ত আম্বানি। অনন্ত আম্বানি বা অনন্ত আম্বানি, তাকে দেয়া হয়েছে 2025-এর গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2025, ঠিক আছে? চলো তারপরে কোয়েশ্চেন নাম্বার 3।
কোয়েশ্চেন নাম্বার 3 বলছে 2047 সালের মধ্যে ভারতকে টপ 3 কোয়ান্টাম ইকোনমিতে পরিণত করবে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সেই কারণে নীতি আয়োগ কার সাথে রোড ম্যাপ উন্মোচন করেছে বা কার সাথে এমওইউ স্বাক্ষর করেছে? ভারত হচ্ছে একটা শক্তিশালী ইকোনমিক হাব হতে চলেছে, জায়ান্ট হতে চলেছে, শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে উঠে আসছে ভারতবর্ষ। সেই কারণে ভারতকে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সাথে কম্পিট করতে হবে। তো সেই দেশগুলোর মতন অর্থনৈতিক দিক থেকে কোয়ান্টাম ইকোনমি হওয়ার জন্য আইবিএম এর সাথে তারা মৌ স্বাক্ষর করেছে। আইবিএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, কি বললাম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, তাদের সাথে স্বাক্ষর করেছে। আর এইটা স্থাপিত হয়েছে 1911 সালে। এই মেশিনটা মানে এই কোম্পানিটা স্থাপিত হয়েছিল, এটা একটা ইউএস এর কোম্পানি। এরা না সবার প্রথমে 1911 সালে যখন স্থাপন হয়েছিল তখন এরা টাইপরাইটার মানে তৈরি করতো। টাইপরাইটার থেকে এটা এখন হচ্ছে এআই কোম্পানি হিসেবে উঠে এসছে। আইবিএম বিশাল বড় কোম্পানি ইউএস এর। তো তাদের সাথেই আমরা হচ্ছে কোয়ান্টাম ইকোনমি হওয়ার জন্য রোড ম্যাপ উন্মোচন করেছি। আমার ভারতের তরফ থেকে হচ্ছে নীতি আয়োগ এসছে, ঠিক আছে। আচ্ছা, এটাও জেনে রাখো, আইবিএম কে বিগ ব্লু বলা হয়। কি বলা হয়? বিগ ব্লু কোম্পানি নামে চেনা হয় হচ্ছে আইবিএম কে। কোশ্চেন আসতে পারে। এবার চলো দেখে নিই কোয়ান্টাম ইকোনমি কি। দেখো, কোয়ান্টাম ইকোনমি হচ্ছে সেই ইকোনমি যা এখন বর্তমানে চায়না, ইউএসএ, জার্মানির কাছে রয়েছে। এখানে থাকবে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম সেন্সিং। তার মানে হচ্ছে ফাস্ট হবে, আরো সিকিউর হবে এবং হচ্ছে আরো সুগঠিত হবে ব্যাপারগুলো। তো এই অর্থনীতি, এই তিনটে দেশের সাথে ভারত 4 নম্বর দেশ হিসেবে উঠে আসছে। তো সেই কারণেই হচ্ছে আইবিএম এর সাথে এই কোয়ান্টাম ইকোনমির জন্য স্বাক্ষর করেছে মৌ, ঠিক আছে। তো খেয়াল রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, এখানে রয়েছে যে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি বা কোর্সটা আসতে চলেছে 5 জানুয়ারি থেকে 2026-এর জানুয়ারি মাস থেকে। তো 5 জানুয়ারি থেকে আসছে। তো এই কোর্সের মধ্যে কি কি স্পেশালিটি রয়েছে? অনেক কিছু রয়েছে। দেখো, তোমার যে বেসিক থেকে অ্যাডভান্স হয়ে যাবে এটা, তার মানে হচ্ছে একেবারে যে বেসিক লেভেলে পড়াবো তা নয়, কিন্তু এটা অ্যাডভান্সে যাবে, বেসিক থেকে অ্যাডভান্সে যাচ্ছে। সবার জন্য অ্যাপ্রোচ থাকছে, আপডেটেড কন্টেন্ট। তার কারণ আমরা এক্সামের যে ট্রেন্ড দেখছি, এটা প্রতিটা এক্সামে, সেন্ট্রাল হোক আর স্টেট গভর্নমেন্ট হোক না কেন, ইভেন পুলিশের এক্সামেও দেখা যাচ্ছে যে কোশ্চেনের যে প্যাটার্ন সেগুলো চেঞ্জ হচ্ছে। তাই আমরাও কিন্তু তোমাদের আপডেটেড কন্টেন্ট দেবো। এবং হচ্ছে এখানে থাকবে চ্যাপ্টার ওয়াইজ, থাকবে টপিক ওয়াইজ, থাকবে টাইপ ওয়াইজ, থাকবে লেভেল ওয়াইজ, থাকবে প্রত্যেকটা তোমাদের একেবারে ধরে 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 কমপ্লিট করানো হবে। এবং রেল বলো, এসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা পরীক্ষার জন্য এখানে হয়ে যাবে একটা কম্বো ব্যাচ নিলেই। কনসেপ্ট বলো, শর্টকাট বলো, ইমেজের মাধ্যমে বলো, ট্রিক্সের মাধ্যমে বলো, প্রত্যেকটা কঠিন থেকে কঠিনতর চ্যাপ্টারগুলো আমাদের যে স্পেশালিস্ট টিচার রয়েছে এক একটা সাবজেক্টের জন্য, তারা তোমাদের গাইড করবে। ইভেন তোমরা পাচ্ছ হচ্ছে প্রাইভেট ডাউট সলভিং। এরপরও পড়ানোর পরও যদি তোমাদের হচ্ছে ডাউট থেকে থাকে, পার্সোনাল নাম্বারে ফোন করবে, সেখান থেকে তোমরা ডাউট সলভ করতে পারবে। এবং হচ্ছে লাইভ ক্লাস তো অবশ্যই পাচ্ছ, আনলিমিটেড, যতবার ইচ্ছা ততবার দেখতে পারো। পুরো 2 বছর তোমার কাছে ভ্যালিডিটি থাকছে। এবং প্রতিটা ক্লাসের পিডিএফ, প্রতিটা ক্লাসের পরে, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে মক টেস্ট তুমি পাবে, ঠিক আছে, যেটা হচ্ছে প্র্যাকটিস সেটও বলতে পারো। তো মক টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে পড়ছো সেটা কতটা তুমি শিখলে সেটার জন্য হচ্ছে তোমার মক টেস্ট, ঠিক আছে। ভর্তি হয়ে যাও, নাম্বার দেখতে পাচ্ছ এইটা, এই নাম্বারে ফোন করে তোমাদের আরো যা যা জিজ্ঞাসা রয়েছে সেগুলো তুমি জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন বলছে, কোন দেশকে পরাজিত করে ভারত এশিয়ার প্রথম স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ টাইটেল জিতেছে? কোশ্চেনটা আগে স্টার দাও, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, খুব ভালো করে মন দিয়ে শুনবে। স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ টাইটেল ভারত জিতেছে হংকংকে হারিয়ে। কাকে হারিয়ে? হংকংকে হারিয়ে। আর এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কেন বলছি দেখো, এই কোয়েশ্চেনটারই আর একটা কোয়েশ্চেন হচ্ছে এইটা। বলছে ভারত কতবার টানা স্কোয়াশ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে? তো কতবার? 3বার। টানা হচ্ছে ভারতবর্ষ 3বার স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে, আর এটা হচ্ছে চেন্নাইতে। এখানে দেখো এবার লিস্ট রয়েছে, এ দেখো, ভারত হচ্ছে টানা হচ্ছে 11, 23 এবং হচ্ছে 25, এই তিনবার হচ্ছে চেন্নাইতেই ভারতবর্ষ এই স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করে আসছে। আর ভারত হচ্ছে এশিয়ার প্রথম, এটা ভারতের প্রথম নয়, এশিয়ারই প্রথম। যদিও হচ্ছে এই বছর ফাইনাল খেলেছে হংকং এবং হচ্ছে ভারতবর্ষ, দুটোই হচ্ছে এশিয়ার দেশ, কিন্তু যেই জিতুক না কেন এশিয়ার কাছেই কাপ থাকতো। তো ভারত জিতেছে, ভারতেরও প্রথম, এশিয়ান কোনো দেশ সেটা হচ্ছে প্রথম 2025 সালের। খেয়াল রাখবে, চেন্নাইতে হয়েছে ভারতবর্ষ। কোয়েশ্চেন নাম্বার 5, 5টা স্টার লাগাবে কোয়েশ্চেনটাতে। 5 নম্বর প্রশ্ন, 5টা স্টার। কেন?
ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা তাই কেন ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলছে যে এই যে মনরেগা প্রকল্প, এটা এনডিএ সরকার চালু করেছিল 2005 সালে। তো এই মনরেগা প্রকল্পই হচ্ছে 100 দিনের কাজের গ্যারান্টি দিচ্ছিল, ঠিক আছে, 100 দিনের কাজের গ্যারান্টি রুরাল এরিয়াতে। তো এইটার নাম এখন পরিবর্তন হতে চলেছে, তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে। তো এটার নামটা পরিবর্তনের অপশন নাম্বার বি হবে কি, विकसित भारत গ্যারান্টি ফর দ্য রোজগার যোজনা আজীবিকা মিশন, অপশন নাম্বার বি তে রয়েছে। এইটার থেকে একটুখানি জেনে নাও, এই যে মনরেগা সবার প্রথমে এটা চালু হয়েছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এইবার এইটাকে অ্যামেন্ডমেন্ট করানো হয় 2009 সালে। 2009 সালে এটার সাথে একটুখানি সংশোধন করিয়ে দুটো শব্দ জোড়া হয়, দুটো ওয়ার্ড জোড়া হয়, মানে লেটার জোড়া হয়, সেটাকে এমজি, মানে হয়ে গেল তোমার ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2009 সাল থেকে। তো এইটাই হচ্ছে মনরেগা 100 দিনের কাজ, যার নাম পরিবর্তন করা হচ্ছে এখন। এর জন্য একটা বিলও পাস হয়ে গেছে এবং রাষ্ট্রপতি এটাতে সাইনও করে দিয়েছে। তো পরিবর্তন হয়ে যেটা হবে সেটা হচ্ছে VBG RAM রামজি, তার মানে হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, জি মানে হচ্ছে গ্রামীণ, ঠিক আছে। দ্রৌপদী মুর্মু এটাতে সাইনও করে দিয়েছে, অনুমোদন হয়ে গেছে। এইটার কারণটা কি, কারণটা হচ্ছে সরকার বলছে যে 2047 সালের মধ্যে ভারত হচ্ছে একটা উন্নত দেশ হবে, বা কি বলবো, একটা হচ্ছে তোমার বিকশিত দেশ হবে। তো সেই কারণে এই সূত্রপাতটা হচ্ছে আমাদের গ্রাম থেকেই হবে। তো গ্রামগুলোকে আরো বেশি শক্তিশালী করা, উন্নয়ন এবং কর্মসংস্থানের দিক থেকে একদম উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমাদের এর নামটা পরিবর্তন করাটা অনেকটা বেশি প্রয়োজনীয় ছিল, সেই কারণে তারা চেঞ্জ করেছে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, চেঞ্জ হয়েছে আর একটা জিনিস, আগে ছিল হচ্ছে 100 দিনের গ্যারান্টি প্রকল্প, এইটাকে চেঞ্জ করে তোমার 25 দিন বাড়িয়ে 125 দিন করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মনে রাখবে। তাহলে এখন হচ্ছে 125 দিনের গ্যারান্টি থাকবে হচ্ছে কাজের জন্য। এবার এইটা নিয়ে আমাদের রাজ্য সরকারও একটা প্রতিবাদ জানিয়েছে। দেখো, প্রথমে ছিল হচ্ছে মনরেগা প্রকল্প মহাত্মা গান্ধীর নামে, তো প্রথমেই রাজ্য সরকার নামটাকে পরিবর্তন করে নিজের মতন করে চালাচ্ছিল আমাদের এখানে কর্মশ্রী বলে তারা না নিজের নাম পরিবর্তন করে, নাম পরিবর্তন প্রথম করেছে রাজ্য সরকার নিজে কর্মশ্রী। এইবার যখন সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে নামটাকে চেঞ্জ করেছে, তারা আবার প্রতিবাদ করে বলছে কর্মশ্রী নয়, এখন আমরা কি বলবো, মহাত্মাশ্রী। ভাই, প্রথমে যখন চেঞ্জ করেছিল তখন তোমাদের মনে ছিল না, এখন প্রতিবাদ করছো এসে মহাত্মা গান্ধী শ্রী বলে। তো একই আর কি ব্যাপার চলছে, ঠিক আছে, দুজন হচ্ছে কি বলবো। চলো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন 6 নম্বর বলছে, সম্প্রতি প্রয়াত কল্যাণ চ্যাটার্জি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল? অনেক সিনেমা দেখেছো তো কল্যাণ চ্যাটার্জি, ছবি দেখে বুঝতে পারছো তিনি হচ্ছেন অভিনেতা ছিল, তিনি হচ্ছেন অভিনেতা। কোথায় ভাই? অপশন নাম্বার সি তে রয়েছে। অভিনয়ের সাথে যুক্ত ছিলেন হচ্ছে নাম কল্যাণ চট্টোপাধ্যায় বা কল্যাণ চ্যাটার্জি, ঠিক আছে। চলো পরবর্তী, মিশিগান রিপাবলিক পার্টির তোমার হচ্ছে কো চেয়ার হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় আমেরিকান একজন ব্যক্তি, তার নাম কি? তার নাম হচ্ছে সানি রেড্ডি। তো সানি রেড্ডি যে ছবি দেখতে পাচ্ছ, সানি রেড্ডি, তো সানি রেড্ডিকে নিযুক্ত করা হচ্ছে মিশিগান, এটা হচ্ছে তোমার আমেরিকার একটা শহর, তো মিশিগানের হচ্ছে কো চেয়ার হিসেবে নিযুক্ত করা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, রাশিয়ার একটা ব্যাংক, রাশিয়ার বৃহত্তম ব্যাংক যেটা ভারতে তাদের শাখা সম্প্রসারণ করবে, সেই ব্যাংকটার নাম হচ্ছে এস এস বার ব্যাংক, নাম কি? অপশন নাম্বার সি তে রয়েছে এস বার ব্যাংক। এই ব্যাংকটার প্রথমেই হেডকোয়ার্টার, মানে প্রথমেই যে ছিল হচ্ছে মুম্বাইতে ছিল, এবং হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে ছিল, নিউ দিল্লিতে, ঠিক আছে, এই দুটো জায়গায় ছিল। এবার তারা হচ্ছে ঘোষণা করছে যে আরো 10টা শহরে, ভারতের আরো 10টি শহরে তারা হচ্ছে ব্রাঞ্চ করবে। তো এটার জন্যই নিউজ হয়েছে, এটার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়ছি যে রাশিয়ার ব্যাংকটার নাম হচ্ছে এস বার ব্যাংক, তারা হচ্ছে ভারতবর্ষে তাদের আর কি বলবো ব্রাঞ্চ সম্প্রসারণ করছে, এর জন্য তারা 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, টাইম ম্যাগাজিনে কাকে সিইও অব দ্য ইয়ার 2025 ঘোষণা করা হয়েছে? সিইও অব দ্য ইয়ার তো ঘোষণা করা হয়েছে ইউটিউবের সিইও নীলমোহন বাবু। তো তাকে হচ্ছে টাইমস ম্যাগাজিনের সিইও অব দ্য ইয়ার 2025 ঘোষণা করা হচ্ছে নীলমোহন বাবু। তো লালমোহন নাই, ইনি আবার নীলমোহন। তো ফেলুদাতে যে লালমোহন ছিলেন তিনি হচ্ছেন লালমোহন, আর এই হচ্ছে নীলমোহন, সিইও ইউটিউবের। মানে ইউটিউব বলো, মাইক্রোসফট বলো, গুগল বলো, সবাই সব জায়গায় হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা বসে রয়েছে আর কি।
10 নম্বর বলছে যে কেরালার প্রথম জেনজি পোস্ট অফিস তৈরি করতে চলেছে। এই জেনজি পোস্ট অফিস কোন কলেজে স্থাপন হতে চলেছে? এইটা হচ্ছে তোমার কোয়াট্টামে একটা জায়গা রয়েছে কোয়াট্টাম বলে। তো কোয়াট্টামের সিএমএস কলেজে হচ্ছে তোমার প্রথম ভারতবর্ষের জেনজি পোস্ট অফিস এক্সটেনশন কাউন্টার স্থাপন হতে চলেছে, অপশন নাম্বার সি। ঠিক আছে, এখানে ডিটেলস লেখা রয়েছে, যা যা আমি বললাম এখানেই রয়েছে। এটা কেন করবে? তার কারণ হচ্ছে যুব সমাজকে ডিজিটাল পরিষেবা দেওয়া হবে, কিউআর কোডের যে সুবিধাগুলো সেগুলো দেওয়া হবে, এবং আধুনিক হচ্ছে ডিজাইন এবং হচ্ছে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে এই সিস্টেমটা কলেজে, সিএমএস কলেজ কোয়াট্টাম কেরালা। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে অস্ট্রেলিয়ার সম্মানজনক গেজেস গ্যাভেল অ্যাওয়ার্ড এইটা সম্প্রতি ভারতীয় একজন সেনা আধিকারিককে দেয়া হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে অপশন নাম্বার বি মেজর বিবেক শর্মা। মেজর বিবেক শর্মা দেখতে পাচ্ছ, মেজর বিবেক শর্মা, তাকে দেয়া হয়েছে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর হচ্ছে আন্দ্রে বাবিজ। এই যে আন্দ্রে বাবিজ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? আন্দ্রে বাবিজ হচ্ছে শপথ নিয়েছেন হচ্ছে ইউরোপিয়ান একটা দেশ, চেক প্রজাতন্ত্র। এবার দেখো লাল রঙের ম্যাপের মধ্যে আমি মার্ক করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরোপের ম্যাপ। এবার জার্মানি, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়ার মাঝখানে একটা যে দেশ রয়েছে, এই দেশটাই হচ্ছে তোমার চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র। সেই দেশের হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন আন্দ্রে বাবিজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025 কিসের? না আইএসএ শুটিং এ। তো শুটিং এ কাতারে 2025-এ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা হয়ে গেছে। তো সবার প্রথমতে এই প্রশ্নটাই হবে যে ওয়ার্ল্ড কাপ শুটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে বা হোস্ট কান্ট্রি কে ছিল? উত্তর হবে কাতার। এইবার প্রশ্ন আসছে যে এই কাতারে 2025 সালে ভারত মোট কতগুলো পদক জিতে এনেছে? ভারতের থলিতে মোট হচ্ছে এই বছর 6টা পদক এসছে। এই 6টা পদকের মধ্যে দুটো হচ্ছে গোল্ড মেডেল। এখানে দেখতে পাচ্ছ একজন হচ্ছে সিমরতপ্রীত কৌর এবং হচ্ছে সুরুচি সিংহ, তারা দুজনেই হচ্ছে শুটিং এ গোল্ড মেডেল নিয়ে এসছে। 3টে রূপো হয়েছে এবং হচ্ছে ব্রোঞ্জ হয়েছে একটা। তো টোটাল হচ্ছে 6টা পদক আমরা জিতেছি। কাতারে অনুষ্ঠিত হয়েছে যে এই বছরের ওয়ার্ল্ড কাপ শুটিং ইভেন্ট, সেখানে ভারতের ঝুলিতে এসছে 6টা মেডেল টোটাল, তার মধ্যে দুটো হচ্ছে গোল্ড মেডেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে টাইমস 2025 অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচন করেছে কে? টাইমস ম্যাগাজিন হচ্ছে সিইও অফ দ্য নির্বাচন করেছিল হচ্ছে নীলমোহন বাবুকে, ইউটিউবের সিইও। এবার বলছে অ্যাথলিট অফ দ্য ইয়ার 2025 নিযুক্ত করেছেন কাকে? সেটা হচ্ছে এজা উইলসন। এজা উইলসন বাস্কেটবল প্লেয়ার ইউএস এর এজা উইলসন। টাইমস ম্যাগাজিন 2025-এর এন্টারটেইনার অফ দ্য ইয়ার কাকে ঘোষণা করেছে? ছবি দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কে ইনি। তো ইনি হচ্ছেন সেই লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো ডিক্যাপ্রিও, তাকে হচ্ছে এন্টারটেইনার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে টাইমস ম্যাগাজিন, তাও আবার প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন ইউএস এর। তো সে হচ্ছে ঘোষণা করেছেন, তো লিওনার্দো ডিক্যাপ্রিও। চলো তারপরে, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হয়? ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে সেটা পালিত হয় হচ্ছে, এখানে লেখা আছে দেখো 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর হচ্ছে মাইগ্রেন্টস ডে। মানে মাইগ্রেন্ট কারা? মাইগ্রেন্ট হচ্ছে অভিবাসী, যারা মনে করো এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে অস্থায়ী বাসিন্দা হিসেবে, তাদের কোনো থাকার জায়গা নেই। তো তাদের জন্য একটা বিশেষ ডে, সেটা হচ্ছে 18ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে বা পরিযায়ী দিবস হিসেবে পালন করা হয়। আরেকটা দিন আছে 11ই মে, প্রত্যেক বছর 11ই মে পালন করা হয় ইন্টারন্যাশনাল মাইগ্রেটরি বার্ডস ডে। ওটা মাইগ্রেটরি বার্ডস ডে, এটা মানুষদের জন্য, হিউম্যানদের জন্য। ঠিক আছে, যারা এক দেশ থেকে অন্য দেশ হচ্ছে বর্ডার টপকে চলে যায়, যাযাবর জাতীয় আর কি। কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন কি আছে তার আগেই আমরা এটাকে স্টার দেব, তার কারণ এটা ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে। কি বলছে? বলছে 33তম দক্ষিণ পূর্ব এশীয় গেমস বা 33rd সাউথ ইস্ট এশিয়া গেমস কে হোস্ট করতে চলেছে বা কোথায় হচ্ছে? হয়ে গেছে এটা যদিও। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভারত থেকে যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে যাই তাহলে একটা গ্রুপ পাবো, একটা দেশের গ্রুপ পাবো। সেখানে হচ্ছে টোটাল 11টা দেশ রয়েছে, টোটাল হচ্ছে 11টা দেশ। এই গ্রুপটাকে বলা হয় আসিয়ান গ্রুপ। তোমার হচ্ছে এশিয়ান অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান
নেশন আসিয়ান গ্রুপ, এখানে টোটাল 11 জন রয়েছে, 10+1 লিখেছি তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত তোমার 10 জনই মেম্বার ছিল এই আসিয়ান গ্রুপে। 2025 সালে তোমার নতুন একজন মেম্বার নিযুক্ত হয়েছে, তার নাম হচ্ছে 11তম মেম্বার, তার নাম হচ্ছে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর, ভালো করে বুঝবে কিন্তু কি বলছি, পূর্ব তিমুর নিযুক্ত হয়েছে। এই পূর্ব তিমুর হচ্ছে 11তম হচ্ছে নেশন, 11তম নেশন, টোটাল হচ্ছে 11 জনের মেম্বার। আর এই আসিয়ান গ্রুপ স্থাপিত হয়েছে 1967-এ, 1967 সালে। এটার প্রতি বছরই হচ্ছে এর হচ্ছে তোমার কি হয়, সামিট হয়। এই বছর যে সামিটটা হয়েছিল সেটা হচ্ছে তোমার কুয়ালালামপুরে। কোথায় হচ্ছে? কুয়ালালামপুর কোথায়? কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়া হচ্ছে, তো মালয়েশিয়ার হচ্ছে রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, সেখানে হয়েছে। তো এই 11টা দেশেরই হচ্ছে তোমার এই গেমটা হয়, তারা হচ্ছে পার্টিসিপেট করে থাকে। যেমন হচ্ছে আমাদের সার্ক গেম হয়, সেমনি হচ্ছে তোমার আসিয়ান গেম, সেটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া গেমস। তো 33তমটা হোস্ট করছে হচ্ছে এই বছর থাইল্যান্ড। এই বছর থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে, ডিটেল দেখবো এইখানটাতে। দেখো থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান, শেষ এবং শুরু, মানে শুরু এবং শেষ দুটোই হয়েছে ব্যাংককে হয়েছে। ব্যাংককের রাজমঙ্গলা স্টেডিয়াম নামক যে স্টেডিয়ামটা রয়েছে সেখানে হচ্ছে উদ্বোধন হয়েছে এবং শেষ হয়েছে। আর এইটা সবার প্রথম শুরু হয়েছিল 1959-এ, সবার প্রথম 1959-এ ব্যাংককেই হয়েছিল এবং লাস্ট 2025-এ হচ্ছে সেটাও হচ্ছে তোমার ব্যাংককেই হয়েছে। ঠিক আছে, অংশকারী দেশ প্রথমত ইচ্ছে ছিল 11 জনই নেবে, কিন্তু হচ্ছে উইথড্র করে নিয়েছে। কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে যে কে উইথড্র করেছে, সেই দেশটার নাম হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়া হচ্ছে একটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান দেশ বা আসিয়ান কান্ট্রি। কম্বোডিয়া শেষ পর্যন্ত এখানে পার্টিসিপেট করেনি, বাকি 10 জন পার্টিসিপেট করেছে। ঠিক আছে, যে লিস্ট দেওয়া রয়েছে কে কে, দেখো থাইল্যান্ড, আয়োজক ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, ব্রুনেই এবং হচ্ছে ইস্ট তিমুর। ঠিক আছে, হয়েছে তোমার 3 তারিখ থেকে 20 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে এবং হচ্ছে তোমার ব্যাংকক। এবং আরেকটা জায়গা হচ্ছে চোনবুরি বলে একটা জায়গা রয়েছে থাইল্যান্ডের, সেখানে হচ্ছে এইটা হয়েছে 33তম সাউথ ইস্ট এশিয়ান গেমস। চলো, এইখানে দেখতে পাচ্ছ থাইল্যান্ড হচ্ছে মেডেল তালিকাতে 1 নম্বরে রয়েছে, সব থেকে বেশি। এটা হচ্ছে হিস্ট্রি, তাদের 499টা মোট মেডেল জিতেছে, 233টা তো হচ্ছে গোল্ড মেডেলই জিতেছে। তো 1 নম্বর মেডেল তালিতে, 1 নম্বর মনে রাখলেই হবে, থাইল্যান্ড জিতেছে, 1 নম্বরে রয়েছে থাইল্যান্ড। চলো তারপরে বলছে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটে 100টা করে উইকেট নিয়েছেন হচ্ছে জসপ্রীত বুমরা। ছবি দেখে বুঝে গেছি আমরা, জসপ্রীত বুমরা ভারতের স্টার বোলার। টি20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট এবং হচ্ছে 50-50 ওভারের যে খেলাটা হয় ওয়ানডে ক্রিকেট, সেখানে হচ্ছে 100টা করে তিনি উইকেট নিয়েছেন। 19 নম্বর প্রশ্ন বলছে সি সিআরই এর রিপোর্ট অনুযায়ী ভারত কত নম্বরে রয়েছে দূষিত শহর? ভারতের কোন শহর সব থেকে দূষিত? সব থেকে দূষিত হচ্ছে গাজিয়াবাদ। এদের রিপোর্ট অনুযায়ী যে ভারতের সব থেকে দূষিত শহর গাজিয়াবাদ। 20 নম্বর কোয়েশ্চেন বলছে সুপ্রিম কোর্টের পুনর্গঠিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে কাকে? কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন নাম্বার বি, বিচারপতি পি.এস. নরসিংহ। তাহলে পি.এস. নরসিংহ হবেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কমিটির চেয়ারপারসন। এআই কমিটি, সুপ্রিম কোর্টের এআই কমিটির চেয়ারপারসন হচ্ছে অপশন নাম্বার বি, বিচারপতি পি.এস. নরসিংহ, পি.এস. নরসিংহ। ঠিক আছে, 21 বলছে মেন্স হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারত ব্রোঞ্জ পদক জিতেছে, মানে 3 নম্বরে এসছে। তো ভারত হচ্ছে থার্ড পজিশন অর্জন করেছে কোন দেশকে হারিয়ে না আর্জেন্টিনাকে হারিয়ে ভারতবর্ষ ব্রোঞ্জ জিতে নিয়ে এসছেন হকি ওয়ার্ল্ড কাপ 2025, কিন্তু এটা জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 98তম একাডেমি অ্যাওয়ার্ডস মানে হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, সেখানে হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে শর্টলিস্ট হয়েছে হচ্ছে একটা ভারতীয় সিনেমা। ভারতীয় সিনেমাটার নাম হচ্ছে হোম বাউন্ড। তো হোম বাউন্ডকে শর্টলিস্ট করা হয়েছে বা মনোনীত করা হয়েছে অস্কারের জন্য। এইবার হচ্ছে ভোটিং হবে, যদি জেতে তাহলে মনে করো অস্কার পাচ্ছে এই ভারতীয় সিনেমাটা। যদি ভোটিংয়ে জেতে তো এখন শর্টলিস্টেড হয়েছে বা মনোনীত হয়েছে বা নমিনেটেড হয়েছে। তো এই নমিনেটেড এই সিনেমাটার ডাইরেক্টরকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো ডাইরেক্টর হচ্ছে নীরজ ঘায়ওয়ান। এই যে নীরজ ঘায়ওয়ানের ছবি দেখতে হচ্ছে, নীরজ ঘায়ওয়ান, এটা হচ্ছে তোমার হোম বাউন্ড এর ইয়ে। পরবর্তী, প্রতি বছর
কোন তারিখে আন্তর্জাতিক মানব সংহতি দিবস ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে পালন করা হয়? ইন্টারন্যাশনাল সলিডারিটি ডে পালন করা হয় হচ্ছে প্রতি ডিসেম্বরের 20 তারিখে। ডিসেম্বরের 20 তারিখে, প্রত্যেক ডিসেম্বরের 20 তারিখে পালন করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। এবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে পালন করা হয় 10 তারিখে, এই ডিসেম্বর মাসেই। ডিসেম্বর মাসের 10 তারিখেই পালন করা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। আর ইন্টারন্যাশনাল সলিডারিটি ডে পালন করা হয় 20 ডিসেম্বর প্রতিদিন, মানে প্রতি বছর। ঠিক আছে, এই বছরের থিম কি? এই বছরের থিম হচ্ছে সলিডারিটি ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এইটা ছিল এই বছরের থিম, খেয়াল রাখবে। পরবর্তী 2030 সালের মধ্যে কোন সংস্থা ভারতে 35 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে? নিশ্চয়ই বুঝে গেছো, অ্যামাজন। অ্যামাজন হচ্ছে একটা আমেরিকান কোম্পানি, বিশাল বড় কোম্পানি, একটা ই কমার্স কোম্পানি। তো অ্যামাজন হচ্ছে আগামী 2030 সালের মধ্যে ভারতের মার্কেটে প্রায় 35 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। ভারত সরকার বলছে যে এখান থেকে নাকি প্রচুর কর্মসংস্থান আসতে চলেছে এই বিনিয়োগের তরফ থেকে। ঠিক আছে, পরবর্তী বলো। বলছে দ্য ব্যাংকার, এটা একটা হচ্ছে তোমার ইনস্টিটিউট। তো ব্যাংকার থেকে কোন ব্যাংকে গ্লোবাল ব্যাংক অফ দ্য ইয়ার 2025 হিসাবে বেছে নেওয়া হয়েছে? কাকে? না, ডিবিএস ব্যাংক। ডিবিএস ব্যাংকে ঘোষণা করা হয়েছে যে এই বছরের কি ব্যাংক? সেরা ব্যাংক। এবার হচ্ছে ডিবিএস ব্যাংকের এই বছরে কিছু দেখো, টাইটেল দেখো। সবার প্রথম হচ্ছে গ্লোবাল ব্যাংক অফ দ্য ইয়ার। গ্লোবাল ব্যাংক অফ দ্য ইয়ার পেয়েছে 2025 সালে দ্য ব্যাংকার্সের তরফ থেকে। আবার এই বছরই 2025 সালে ওয়ার্ল্ড বেস্ট ব্যাংকের পেয়েছে হচ্ছে তোমার ইউরোমানির তরফ থেকে। ইউরোমানি ম্যাগাজিনের তরফ থেকে হচ্ছে এই ডিবিএস ব্যাংকটাই হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট ব্যাংক পেয়েছে। সেফেস্ট ব্যাংকের মর্যাদা পেয়েছে, এশিয়ার সব থেকে সেফেস্ট ব্যাংকের মর্যাদা পেয়েছে হচ্ছে এই ডিবিএস ব্যাংক। তো ডিবিএস ব্যাংক 2025 সালে টোটাল 3টে টাইটেল পেয়েছে। 3টে টাইটেলের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর ডিবিএস ব্যাংক হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর নামে, হচ্ছে সিঙ্গাপুরের ব্যাংক এটা একটা। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর এটা হচ্ছে পুরো নাম। পরবর্তী প্রশ্ন বলছে যে অ্যাসেমোনিয়া ডেন্টিস এবং হচ্ছে কোলিটাস নংওয়ার, এই যে কোলিটাস নংওয়ার এবং হচ্ছে তোমার অ্যাসেমোনিয়া ডেন্টিস, এটা হচ্ছে মেঘালয়ে আবিষ্কৃত হওয়া এক ধরনের নতুন প্রজাতির প্রাণী। এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটা হচ্ছে জাম্পিং স্পাইডার। এটা হচ্ছে একটা মাকড়সা, জাম্পিং মাকড়সা বা হচ্ছে লাফ দিয়ে চলে যায়। তো সেই ধরনের জাম্পিং যে স্পাইডার রয়েছে সেটা আবিষ্কার হয়েছে মেঘালয়ে। এটা একটা মাকড়সাদের নতুন প্রজাতি, যেটাকে নাম দেওয়া হচ্ছে অ্যাসমোনিয়া ডেন্টিস এবং হচ্ছে কোলিটাস নংওয়ার। ঠিক আছে, মেঘালয়ে আবিষ্কৃত হয়েছে, মেঘালয়ে পাওয়া গেছে এটা। এবং সেম এরকম হচ্ছে আর একটা পাওয়া গেছে হচ্ছে তামিলনাড়ুর পালনি হিলে। তামিলনাড়ুর পালনি পাহাড়ে, সেখানেও হচ্ছে এরকম জাম্পিং স্পাইডার পাওয়া গেছে, কিন্তু এটাও আমি তোমাদের পড়িয়েছি কিন্তু প্রিভিয়াসে। চলো পরবর্তী। ভারতের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি বন বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হতে চলেছে? দেরাদুনে স্থাপন হতে চলেছে। তো উত্তরাখণ্ডের দেরাদুনে প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি বন বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা হবে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা হবে আমার জন্য, আমার মনে হচ্ছে খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো 28, দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন দেশের জাতীয় অলিম্পিক কমিটির সাথে এমওইউ স্বাক্ষর করেছে? তাহলে কি বলছে? বলছে ভারতবর্ষের দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতার জন্য আমাদের অলিম্পিক কমিটি কোন কমিটির সাথে, মানে কোন দেশের সাথে একটা চুক্তি করেছে? তো উত্তর হবে ইটালির সাথে। তো ইটালির সাথে ভারতবর্ষের অলিম্পিক কমিটি একটা এমওইউ স্বাক্ষর করেছে, যাতে ভারতবর্ষ হচ্ছে স্পোর্টস ইভেন্টগুলোতে বেটার করতে পারে। ঠিক আছে, তো এবার ভারতীয় অলিম্পিক কমিটির যে চেয়ারম্যান রয়েছে বর্তমানে, তার নাম হচ্ছে পিটি ঊষা। প্রত্যেকে জানি আমরা, নাম শুনেছি অবশ্যই, তাই না? এই পিটি ঊষা তিনি হচ্ছেন ভারতীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যান রয়েছেন বা প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। এইটা দুর্দান্ত প্রশ্ন, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আর আমার মনে হচ্ছে তার মানে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটা গ্রুপ রয়েছে, গ্রুপটার নাম হচ্ছে আইবিসিএ, মানে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, বিগ ক্যাট কাদের বলা হয়? টাইগার বা বাঘ প্রজাতি রয়েছে 7টা। বাঘেদের এরকম 7টা প্রজাতি রয়েছে, 7টা প্রজাতি। এই 7টা প্রজাতির মধ্যে আসে স্নো লেপার্ড, আসে চিতা, আসে টাইগার, আসে লায়ন, আসে লেপার্ড আসে। দেখো লেপার্ড চিতা দুটো আলাদা কিন্তু, ঠিক আছে? চিতা চিতা, লেপার্ড লেপার্ড। তো লেপার্ড আসে,
পুমা আসে এবং হচ্ছে জাগুয়ার আসে। এই 7খানা বিগ ক্যাট বা টাইগার প্রজাতিকে সংরক্ষণ দেওয়ার জন্য এবং চোরা চালান মানে হচ্ছে তুমি এদেরকে শিকার করা বা শিকার করে যে বিদেশে পাচার করা ধরে নিয়ে এই সমস্ত আটকানোর জন্য এদের সংরক্ষণ বৃদ্ধি করবার জন্য একটা গ্রুপ রয়েছে। গ্রুপটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সেস। এইটার 19তম সদস্য হিসেবে যোগদান করেছে রাশিয়া। এই বছর রাশিয়া 19তম সদস্য হিসেবে মানে যোগদান করেছে। জানো এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, ভারতবর্ষে। তো ভারতের নিউ দিল্লিতে রয়েছে হচ্ছে নতুন দিল্লিতে এর সদর দপ্তর। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সেস টোটাল মেম্বার হচ্ছে 19টা। এইবার একটা কথা বলে রাখি, এই 7টা তোমার হচ্ছে প্রজাতির মধ্যে ভারতে 5টাই পাওয়া যায়। তাহলে 7টা প্রজাতির মধ্যে ভারতবর্ষে 5টা প্রজাতি পাওয়া যায় না এই দুটো, একটা হচ্ছে জাগুয়ার আর একটা হচ্ছে তোমার পুমা। পুমা এবং জাগুয়ার এই দুটো ভারতে পাওয়া যাচ্ছে না, এই দুটো হচ্ছে আমেরিকান কন্টিনেন্টের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আমেরিকান কন্টিনেন্টে। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30 বলছে 2025 সালের এআই কনক্লেভ কোথাকার? না গ্লোবালি সারা বিশ্বের এআই কনক্লেভ ভারত হোস্ট করতে চলেছে। ভারতের কোন শহর? চেন্নাইতে। তো ভারতের চেন্নাই এই বছর 2025 সালে গ্লোবাল এআই কনক্লেভ, আবার বলছি গ্লোবাল এআই কনক্লেভ স্থাপন মানে হোস্ট করতে চলেছে ভারত এবছর চেন্নাই শহরে। পরবর্তী প্রশ্ন বলছে 2025 সালে ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ হিসেবে কাকে দিয়েছে? কোন ভারতীয় আমলাকে দিয়েছে? আমলা মানে হচ্ছে আইএস অধিকারী। কাকে দিয়েছে? তো কাকে দিয়েছে সুপ্রিয়া সাহুকে। অপশন নাম্বার এ রয়েছে সুপ্রিয়া সাহু, তাকে দিয়েছে কি না চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ দিয়েছে কোন সংস্থা? সংস্থাটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আমি তোমাদের ক্লু দিচ্ছি, তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই এইচডব্লিউ হিসাবে এটাকে কমেন্ট করবে। এটার ক্লু হচ্ছে আফ্রিকান কান্ট্রি একটা, তো আফ্রিকাতে রয়েছে। তো কোথায় রয়েছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার? অবশ্যই বলবে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে হাইড্রোজেন চালিত যাত্রীবাহী জাহাজ। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে বারাণসীতে। বারাণসীতে হচ্ছে অপশন নাম্বার ডি। ভীষণ 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 ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বারাণসী হচ্ছে ভারতের প্রথম যেখানে হাইড্রোজেন চালিত জাহাজ চলবে গঙ্গার মধ্যে দিয়ে। ঠিক আছে, তোমাদের বলে রাখি যে বারাণসীতেই হচ্ছে প্রথম, মানে দিল্লি থেকে বারাণসী প্রথম চলেছিল বন্দে ভারত। তো প্রথম বন্দে ভারত 2019 সালে দিল্লি থেকে বারাণসী এটাই চলেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আবার সেই বারাণসীতেই প্রথম তোমার হচ্ছে হাইড্রোজেন চালিত যাত্রীবাহী জাহাজ চলবে গঙ্গার মধ্যে দিয়ে। এই কোয়েশ্চেনটার আরেকটা কোয়েশ্চেন আছে যে কোথায় প্রথম হাইড্রোজেন চালিত বাস চলবে? সেটা হচ্ছে লাদাখে চলবে। লাদাখে হচ্ছে হাইড্রোজেন চালিত বাস চলছে। যদি জিজ্ঞেস করা হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় চলছে, সেটা হচ্ছে ভালো করে বুঝবে, বাস বললাম কোথায়, বাসটা হচ্ছে লাদাখ। এবং হচ্ছে ট্রেনটা হচ্ছে এই ট্রেনটা বানিয়েছে হচ্ছে আইসিএফ, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ বানিয়েছে। ট্রায়াল হয়েছে চেন্নাইতে, চলেছে হচ্ছে হরিয়ানাতে। ঠিক আছে, টেস্ট করা হয়েছে চেন্নাইতে কিন্তু চলেছে হচ্ছে হরিয়ানাতে। হাইড্রোজেন চালিত বাস লাদাখে, আর হাইড্রোজেন চালিত জাহাজ হচ্ছে বারাণসীতে। বন্দে ভারত দিল্লি টু বারাণসী প্রথম। পরের প্রশ্ন বলছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কাকে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড দিয়েছে? তো দেখতেই পাচ্ছ কাকে দিয়েছে, আলিয়া ভাটকে দিয়েছে। কাকে দিয়েছে? আলিয়া ভাট। তো আলিয়া ভাট পেয়েছে একটা অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। তো সেই ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড। ঠিক আছে, আলিয়া ভাট। চলো পরবর্তী প্রশ্ন, পেটা ইন্ডিয়ার 2025 সালে পার্সন অফ দ্য ইয়ার কাকে ঘোষণা করা হয়েছে? কাকে? রবিনা ট্যান্ডন। তো রবিনা ট্যান্ডনকে এই বছর 2025 সালে পার্সন অফ দ্য ইয়ার কে কার দ্বারা? না পেটা ইন্ডিয়া দ্বারা পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। কি বলবো? পার্সন অফ দ্য ইয়ার 2025 সাল রবিনা ট্যান্ডন। আর রেড সির থেকে হচ্ছে তোমার গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড দিয়েছে আলিয়া ভাটকে। 35 নম্বর প্রশ্ন 35 বলছে যে অ্যাটন ক্যাপিটাল একটা সংস্থা, এই সংস্থা একটা ইন্ডেক্স তৈরি করেছে পাসপোর্টের উপরে। তো বিশ্বের
কোন দেশ গ্লোবাল পাসপোর্ট অনুযায়ী কত নম্বর স্থানে রয়েছে তার জন্য একটা লিস্ট তৈরি করেছে, সেই লিস্টের মধ্যে ভারতের স্থান কত সেটা জিজ্ঞেস করেছে কোশ্চেনটাতে। তো উত্তর হবে 67। তাহলে অ্যাটন ক্যাপিটালের মত অনুযায়ী গ্লোবালি ভারতের পাসপোর্ট হচ্ছে 67তমতে রয়েছে। তাও ভালো, হেনলি পাসপোর্ট রয়েছে, হেনলি পাসপোর্ট বলছে ভারত হচ্ছে 85তমতে রয়েছে। এইটা সব থেকে পরীক্ষায় আসে বেশি, সব থেকে পরীক্ষায় আসে হেনলি পাসপোর্ট। তো মনে রাখবে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান 85 আর অ্যাটন ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে 67তে রয়েছে। ভালো করে মনে রাখবে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেগুলো। কোয়েশ্চেন নাম্বার 36 বলছে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সহজলভ্য করতে কোন রাজ্য সরকার মেরি যোজনা নামক পোর্টাল চালু করেছে? তো পোর্টাল, স্কিম, অ্যাপ এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়, তো এটা হচ্ছে পোর্টাল থেকে কোয়েশ্চেন। তো মেরি যোজনা এটা চালু করেছে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড চালু করেছে তার কারণ হচ্ছে উত্তরাখণ্ড সরকারের যত ধরনের সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে তারা সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সেগুলো চেক করার জন্য এই পোর্টালের নাম হচ্ছে মেরি যোজনা। ঠিক আছে, চলো তারপরের বলছে প্রথম লার্নিং ডিসেবলড শিল্পী হিসেবে কাকে মর্যাদাপূর্ণ টার্নার প্রাইজ দেওয়া হয়েছে? তো টার্নার প্রাইজ দেওয়া হচ্ছে নেনা কালুকে দেওয়া হয়েছে টার্নার প্রাইজ। ইম্পর্টেন্ট টার্নার প্রাইজ দেওয়া হচ্ছে নেনা কালুকে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তার ছবি, নেনা কালু। চলো পরবর্তী বলছে সম্প্রতি চিলির পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছে কে নির্বাচিত হয়েছে? তো চিলির হচ্ছে অ্যান্টোনিও কাস্ট। চিলি হচ্ছে একটা দক্ষিণ আমেরিকান দেশ, দক্ষিণ আমেরিকান কান্ট্রি। সব থেকে লম্বা দেখবে হচ্ছে চিলির, মানে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পড়ে, প্রশান্ত মহাসাগরীয় একটা দেশ। তো সেইখানে হচ্ছে লম্বা করে যে দেশটা উপর থেকে উত্তর থেকে দক্ষিণে নেমে এসছে, সেই চিলির হচ্ছে যে পরবর্তী প্রেসিডেন্ট হবে তার নাম হচ্ছে জস অ্যান্টোনিও কাস্ট চিলি। প্রতি বছর ভারতে জাতীয় গণিত দিবস ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয়। তো ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হচ্ছে? সেটা হচ্ছে তোমার 22শে ডিসেম্বর। কবে না 22শে ডিসেম্বর। তো প্রত্যেক 22শে ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে অবজার্ভ করা হয়। চলো, মধ্যপ্রদেশের কোন ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভটা চিতা সংরক্ষণের জন্য রাজ্যে তৃতীয় বাসস্থান? তো চিতা হচ্ছে তোমার বীরাঙ্গনা টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশে হবে বীরাঙ্গনা টাইগার রিজার্ভ। ঠিক আছে, তো বীরাঙ্গনা টাইগার রিজার্ভ মনে রাখবে। চিতা প্রকল্প শুরু হয়েছিল, তো সেই চিতা প্রকল্পের আরেকটা জায়গা বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বীরাঙ্গনা টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন বলছে যে গ্লোবাল এআই ইন্ডেক্স পাবলিশ হয়েছে, সেখানে ভারতের স্থান কত? তো গ্লোবাল এআই ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 2 নম্বরে রয়েছে, 2 নম্বর। ঠিক আছে, তো গ্লোবাল এআই ইন্ডেক্স ভারতের স্থান হচ্ছে 2। ঠিক আছে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হচ্ছেন কে? তো প্রথম মহিলা সভাপতি হচ্ছে সঙ্গীতা বড়ুয়া পিসারতি যে সঙ্গীতা বড়ুয়া তিনি হচ্ছেন প্রেস ক্লাবের প্রথম মহিলা প্রেসিডেন্ট। কোশ্চেনটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, একটা দুটো তিনটে স্টার মার্ক দিলাম, এতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। প্রেস ক্লাবের প্রথম মহিলা প্রেসিডেন্ট বা হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন, সভাপতি হচ্ছেন সঙ্গীতা বড়ুয়া পিসারটি। ঠিক আছে, চলো তারপরে মোটর বীমা দাবি করেছে বা মোটর ইন্স্যুরেন্স ক্লেম করেছে জটিলতা কমাতে কোন সংস্থা ক্লেম কবচ প্রোগ্রাম চালু করেছে? তো ক্লেম কবচ চালু করছেন হচ্ছে পলিসি বাজার হচ্ছে ক্লেম কবচ চালু করতে চলেছে প্রোগ্রাম। এটা একটা ভারতের কোন প্রতিষ্ঠান অ্যাডভান্স ব্রেন স্টেন্ট নিয়ে আসছে? হচ্ছে এইমস দিল্লি। ঠিক আছে, এইমস দিল্লি। মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে নতুন করে দুজন ক্রিকেটারের নামে। কোশ্চেনটা ভালো করে বুঝবে। একটা স্টেডিয়াম রয়েছে পাঞ্জাবে, স্টেডিয়ামটার নাম হচ্ছে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তো সেই স্টেডিয়ামের হচ্ছে তোমার হচ্ছে গ্যালারি হয় না, যেখানে হচ্ছে স্ট্যান্ডগুলো যেখানে দর্শক বসে, সেই দর্শক আসনের নাম দুজন ক্রিকেটারের নামে রাখা হয়েছে। সেই দুজন ক্রিকেটারের নাম হচ্ছে, একজন হচ্ছে যুবরাজ সিং, আরেকজন হচ্ছে হরমনপ্রীত কৌর। তো ইউবি এবং হচ্ছে হরমনপ্রীত কৌরের নামে হচ্ছে এই স্টেডিয়ামটার নাম হচ্ছে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটো স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারের মধ্যে। আর একজন হচ্ছে যুবরাজ সিং এবং হচ্ছে হরমনপ্রীত কৌর। তো 5 তারিখ থেকে জানুয়ারি মাসের আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 6.002 প্রো ব্যাচ।
তো এই 6.0 ব্যাচে এনরোল করবার জন্য এই নাম্বারে ফোন করবে এবং তোমাদের পছন্দের চাকরির জন্য যে বেস্ট প্রিপারেশন সেটা আমাদের সাথে করতে পারো, আমরা তোমাদের সুন্দর করে গাইড করব। তো নাম্বারে কল করো, নাম্বারটা এই যে দেখতে পাচ্ছ, নাম্বারে কল করো 8961997944, এই নাম্বারে কল করে তোমাদের যদি আরো কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এখানেই রইলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও এবং প্রিপারেশন চালিয়ে যাও।